ডেমোক্রেসির মূল স্তম্ভই হলো জুডিশিয়ারি সিস্টেম। আর সেই জুডিশিয়ারি সিস্টেমে কোনো এক বিচারপতির বিরুদ্ধে যদি করাপশনের অভিযোগ ওঠে এবং সেখানে যদি সুপ্রিম কোর্টেরও খানিকটা এর পেছন থেকে সায় আছে এরকম একটা মনে হয়, তখন সেটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রেই বিপজ্জনক। কারণ ডেমোক্রেসিতে জুডিশিয়ারি সিস্টেমকে স্বচ্ছ থাকতেই হবে, না হলে কিন্তু মানুষের বিশ্বাসই উঠে যাবে পুরো ব্যবস্থাটা থেকে। কিন্তু 14ই মার্চ এমন এক ঘটনা সামনে আসে যেখান থেকে পুরো ব্যবস্থাটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। 14ই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে আগুন লাগে। সেই মতোই দমকলকে ডেকে পাঠানো হয়, পুলিশও সেখানে পৌঁছয়। সেখানে পুরো যে আগুন নেভানোর যে প্রসেসটা থাকে সেটা ভিডিওগ্রাফি করা হয়। সেখান থেকে কিছু ছবি ভিডিও সামনে আসে যে সেখানে আনঅ্যাকাউন্টেড ক্যাশ উদ্ধার হয়েছে, দেখা যাচ্ছে যে যেগুলো পুড়ছে। কিন্তু হঠাৎ করে তার পরের দিন দিল্লির দমকল বিভাগ থেকে জানানো হয় যে এরকম কোনো দাবি তারা করেনি যে যশবন্ত ভার্মার বাড়ি থেকে ক্যাশ উদ্ধার হয়েছে। এরপরে সুপ্রিম কোর্ট যশবন্ত ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেয়। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিল তারা বিরোধিতা জানায় এই বদলির। তাদের বক্তব্য যে যখন কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ উঠেছে তখন কেন তার বিরুদ্ধে তদন্ত না হয়ে তাকে বদলি করে দেওয়া হলো। এরপরে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস সতীশ চন্দ্র শর্মা তিনি জানান যে এই যে বদলিটা এটা রুটিন মাফিক হয়েছে, এটা ওই ঘটনার সঙ্গে এই বদলির কোনো রকম যোগাযোগ নেই। কিন্তু ততক্ষণে বিতর্ক যেভাবে দানা বেঁধে গেছে এবং পুরো ভারতবর্ষের মিডিয়া এটাকে কভারেজ করতে নেমে পড়েছে, সেই সময় মাঠে নামতে হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকে। তিনি 3 জন বিচারপতির একটা কমিটি গঠন করেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে বলেন। এখন বিভিন্ন নিউজ থেকে যেটা উঠে আসছে যে যশবন্ত ভার্মার বাড়ি থেকে মোটামুটিভাবে 15 কোটি টাকা মতো উদ্ধার হয়েছে। কিন্তু যশবন্ত ভার্মা তিনি বলছেন যে এই যে টাকা উদ্ধার হয়েছে এ সম্বন্ধে তার কিছু জানা নেই, তিনি এ বিষয়ে কিচ্ছু বলতে পারবেন না। এবারে ব্যাপার হলো একজন বিচারপতির বাড়ি থেকে এত ক্যাশ কি করে উদ্ধার হয়, ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কে সত্যি বলছে? যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা সত্যি, নাকি যশবন্ত ভার্মা তিনি যেটা বলছেন সেটা সত্যি? এই কোনটা সত্যি সেটা বুঝতে গেলে যশবন্ত ভার্মার ব্যাকগ্রাউন্ডে আমাদের একটু যেতে হবে, তাহলে হয়তো কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। যশবন্ত ভার্মা 1969 সালে জন্মগ্রহণ করেন। দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। তারপরে মধ্যপ্রদেশের রেওয়া ইউনিভার্সিটি থেকে ল পাস করেন। এই এলাহাবাদ হাইকোর্টে 1992 সালে তিনি অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। মেনলি কর্পোরেট ল, ট্যাক্সেশন, ইন্ডাস্ট্রিয়াল ল এই ধরনের জিনিসগুলোকে তিনি হ্যান্ডেল করতেন। এরপরে 2016 সালে এই এলাহাবাদ হাইকোর্টে তিনি অ্যাডিশনাল জাজ হিসেবে নিযুক্ত হন। তারপর 2016 সালে পার্মানেন্ট জাজ হন এলাহাবাদ হাইকোর্টের। এরপরে 2021 সালে তিনি দিল্লি হাইকোর্টের জাজ হিসেবে আসেন। গত লোকসভা ইলেকশনের আগেই তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে, যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভারতের কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করে দেয় এই বলে যে 2014 থেকে 2017 সাল অবধি কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশন হয়েছে সেটার স্ক্রুটিনি হবে, সেই জন্য তার ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করা হলো। স্বাভাবিকভাবেই কংগ্রেস পার্টি দিল্লি হাইকোর্টে পৌঁছয় পিটিশন নিয়ে যাতে এটা বন্ধ হয়। সেই সময় জাজ যশবন্ত ভার্মার আন্ডারেই এই কেস পৌঁছয়। তিনি কিন্তু কংগ্রেস পার্টির যে পিটিশন দিয়েছে সেটাকে রিজেক্ট করে দেন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তার কাজ এগিয়ে নেওয়ার জন্য পারমিশন দিয়ে দেন। এটাই বড় কথা নয়, এর থেকেও বড় অভিযোগ যশবন্ত ভার্মার বিরুদ্ধে কিন্তু আছে, যা 2018 সালে প্রথমবার সামনে আসে। 2018 সালে সিবিআই উত্তরপ্রদেশের একটি কোম্পানি সিম্বাউলি সুগার মিলের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তো এই তদন্ত শুরু হয় তার কারণ ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স একটা এফআইআর করে এই সিম্বাউলি সুগার মিলের বিরুদ্ধে। ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের বক্তব্য ছিল যে এই সিম্বাউলি সুগার মিল 97.85 কোটি টাকা ঋণ নেয় ওরিয়েন্টাল ব্যাংক থেকে এবং এটা বক্তব্য ছিল যে কৃষকদের এই টাকা থেকে ঋণ দেওয়া হবে। কিন্তু চুক্তি হয় যে এই যে পুরো টাকাটা কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, সে কৃষকদেরকে লোনটা দেবে। এইখানেই সবচেয়ে কিন্তু গন্ডগোলের জায়গা। আর সিবিআই যে এই যে ঘটনার তদন্ত করে সেই তদন্তে 12 জনের বিরুদ্ধে এফআইআর করে। এই 12 জনের মধ্যে 10 নম্বর নামটাই ছিল কিন্তু যশবন্ত ভার্মার। যশবন্ত ভার্মার বিরুদ্ধে অভিযোগ ছিল যে যশবন্ত ভার্মা তিনি অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করা বা জাজ হওয়ার আগে
এই কোম্পানি, এই সিম্বাউলি সুগার মিলেই নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাজ করতেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে সিবিআই এফআইআর করে। যখন 2023-এ এই কোর্ট এলাহাবাদ হাইকোর্টে পৌঁছয়, তখন এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টে দেখা যায় যে এই যে টোটাল দুর্নীতিটা হয়েছিল সিম্বাউলি সুগার মিলের, সেখানে 900 কোটি টাকা জড়িত আছে। শুধুমাত্র ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স নয়, আরও 7খানা ব্যাংক থেকে এরম 900 কোটি টাকা লোন স্যাংশন হয়েছিল। কিন্তু চুক্তি ওটাই ছিল যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে, তারপর সেখান থেকে কৃষকদেরকে দেওয়া হবে, যার একটা টাকাও কৃষকরা আজ অবধি পায়নি। এই ঘটনা সামনে আসার পর এলাহাবাদ হাইকোর্ট সিবিআইকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন। সেই সময় এলাহাবাদ হাইকোর্টের অর্ডার মতো ফেব্রুয়ারি 2024-এ সিবিআই আবার নতুন করে এই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে মার্চ 2024-এ, মানে ঠিক পরের মাসেই, সুপ্রিম কোর্ট এই যে তদন্ত সেটাকে থামিয়ে দিতে বলে, সেটাকে নিয়ে আর সিবিআইকে অগ্রগতি করতে বারণ করে দেয়। আর এখানেই প্রশ্ন, যে যেখানে এত বড় দুর্নীতির কথা আছে, সেখানে সুপ্রিম কোর্ট, যেটা এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত বলেছে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট এই তদন্তকে থামিয়ে দিতে কেন বলল? এইখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও একটা প্রশ্নচিহ্ন এসে যায় যে সুপ্রিম কোর্টের দায়িত্ব কি কোনো একটা জিনিসের তদন্ত করে মানুষের সামনে সেটাকে নিয়ে আসা, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা, নাকি কোনো একজন দোষীকে আদতে চেপে যাওয়া, যাতে ঘটনা মানুষের সামনে না আসে? এখানে শুধুমাত্র যশবন্ত শর্মাকে টার্গেট করলেই হবে না। যে ব্যাংকের ওই সময়ে যে লোন অ্যাপ্রুভাল হয়েছিল এবং কোনো একজন ব্যক্তিকে অ্যাকাউন্টে কেন টাকা যাবে, এই চুক্তি কিভাবে হলো, তার কারণ এমনকি সরকারি কোনো স্কিমের টাকাও এখন যদি মানুষের কাছে পৌঁছয়, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, তাহলে কোনো একটা ব্যাংক লোন দিচ্ছে, কোনো একজন ব্যক্তিগত মালিকানায় সেই টাকা যাবে কেন, ডাইরেক্ট কৃষকদের কাছে যাবে না কেন? এই প্রশ্ন আছে। ফলে এই যে পুরো বিষয়টায় অনেক বড় কনস্পিরেসি আছে এবং বহু মানুষ যুক্ত আছে। স্বাভাবিকভাবেই সমাজের গণ্যমান্য বড় বড় নেতারা এবং বড় বড় পদে থাকা মানুষরাও এর সঙ্গে যুক্ত আছে। তাই আজকে সুপ্রিম কোর্টের কাছে বিরাট বড় একটা সুযোগ আছে, যে মানুষের যে আস্থা জুডিশিয়ারি সিস্টেম থেকে চলে যেতে বসেছে, সেই আস্থাকে ফিরিয়ে আনার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এই পুরো ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের শাস্তির ব্যবস্থা করা। না হলে আদতে জুডিশিয়ারি সিস্টেমের ওপর থেকে মানুষের ভরসা চলে যাবে, এবং যদি জুডিশিয়ারি সিস্টেম থেকে মানুষের ভরসা চলে যায়, তাহলে ডেমোক্রেসিও কিন্তু আগামী দিনে বিপন্ন হয়ে পড়বে এই দেশে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমরা দেখব আগামী দিনে সুপ্রিম কোর্ট কি কি ডিসিশন নেয়। নিশ্চয়ই একটা সদর্থক ভূমিকা এক্ষেত্রে গ্রহণ করবে সুপ্রিম কোর্ট, সেটাই আশা রাখবো। আপাতত আজকের মতো এইটুকুই।